তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। লালু একটা চা দাও। কি হলো তর্কমশাই একাদে? আজ কেউ আসবে না? না। তা হঠাৎ সব ঠান্ডা বেড়ে গেল কেন? ওদিকে যাত্রার ভোজ ওসব হচ্ছে তো? বলে তো দেখতে পাবে, নলা একেবারে শাক শাক। তা কেন ঠাকুর? বলে আমরা তো কেউ যেচে মল্লিক বাড়িতে খেতে যাব বলিনি। মল্লিক মশাই বড় জমিদার, যাকে বলে শিরোমণি, তিনি নিজে ঢেরা পিটিয়ে সবাইকে ভোজ আর যাত্রার আয়োজনের কথা বলেছেন। এখন না গেলে বিষয়টা কেমন বাজে হয়ে যায় না? বলেছিলেন যখন, তখন তো নিশ্চয়ই হবে। তিনি তো আর কথা খেলাপ করার মানুষ নয়। আপনি বলছেন বটে, তবে হালচাল দেখে তো মনে হচ্ছে তিনি পিছিয়ে গেলেন। গেলে আর আমরা কি করতে পারি? এসব বড় মানুষের খেয়াল। তখন ভেবেছিলেন যাত্রা হবে, ভোজ হবে, এখন হয়তো ভাবছেন না। খোঁজ না হয়ে খোঁজ না, এখন ভাবছেন না নাকি তখনও ভাবেননি এত খরচ হবে? আগুন কিছু না ভেবে যে লোক এক পাও এগোয় না, সে লোক হঠাৎ করে সারা গ্রামের লোককে নিমন্ত্রণ করে বসলো। আর এখন দেখলেন তো সিন্ধু ফাঁকা। যাত্রা কেন, বাউল ফকিরের আসর বসানোর মুরুদও নেই। তুই হারামজাদা, গুখোর বেটা, খচ্চর, কি জানিস তুই ওই মল্লিক বাড়ি সম্বন্ধে? ওরা কত বড় জমিদার ছিল জানিস? ওই ধলেশ্বরীর পার দিয়ে একেবারে ওই গাবন্দ পর্যন্ত যতগুলো জমি আছে লপ্ত লপ্ত সব ওনাদের ছিল। ওই এখনো যা আছে তার 3 পুরুষ বসে খেতে পারবে। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু তাহলে সবাই চুপ মেরে গেল কেন? ওরে বাবা, ওদের বাড়ির অবস্থা কি তা জানেন? হ্যাঁ, ডাক্তার, হেকিম, কবিরাজ যাচ্ছে আসছে, হ্যাঁ, কি অবস্থা তাদের। বড় কর্তার অবস্থা এখন আর তখন। কি ভালো মানুষটার কি অবস্থা, নিজ চোখে যা দেখে এলো তো দেখা যায় না। উমা, সে কি কথা? বড় মল্লিকের মতো এত ভালো মানুষের এরকম অবস্থা আগে তো শুনিনি। না, আমি তো সেদিনও আমবাগান দিয়ে যাবার সময় তাকে দেখলাম, তবে শরীরটা কেমন দুর্বল লাগছিল। হ্যাঁ, ওই দুর্ঘটনাটা ঘটার পর থেকে কেমন যেন চুপ মেরে গেছে মানুষটা। শুনেছিলাম বটে, তার দিদি আর বাচ্চাটা ওইভাবে মারা যাওয়ার পর তার শরীরটা একটু ভেঙে গেছে, কিন্তু এতটা খারাপ হয়ে গেছে সেটা তো বুঝতে পারিনি। মেজ মল্লিক তো তাহলে ভীষণ চাপে গো ঠাকুর। তার বেগম চিররুগ্ন, আর ওদিকে বেগম আম্মারও বয়স হয়েছে। মল্লিকের কি অবস্থা এখন চিন্তা করুন, এই অবস্থা ওনার মাথায় কি ওই যাত্রা ভোজ এসব থাকতে পারে? সে তো বটেই। কিছু মনে করবেন না তর্করত্ন মশাই, না জেনে অনেক কিছু বলে ফেলেছিলাম। আল্লাহর কি বিচার! বড় মল্লিক কত ভালো মানুষ, তার কিনা এই অবস্থা। হ্যাঁ গো লালু, একবার যাবে নাকি মল্লিক বাড়িতে বেগম আমার সঙ্গে দেখা করতে? আম্মার সঙ্গে দেখা করবে? ওরে বেগম আম্মা মনে হচ্ছে ওনার শাশুড়ি ঠাকুর। এতই সহজ যে একার ইচ্ছে হলো আর উনি মল্লিক বাড়িতে সে দিয়ে গেল। থামুন, আপনার মুখ না দেখতে পারে, কিন্তু আমাদের ডাকে ঠিক উনি বাড়ির বার মহল অব্দি বেরিয়ে আসবে। আর এটাই হচ্ছে মল্লিক বাড়ির দস্তুর। যদি তিনি দেখা না দেন তো বলবো যে যাত্রা বোধ কিছু চাই না আম্মা, শুধু বড় বড়টা ভালো হয়ে উঠুক। পীর বাবার কাছে আমরা সবাই মিলে এটাই চাই। এটা মোর কাকে বলে? যা, তো চাটাই খাওয়া হলো না।
রে, এভাবে বসে থাকলে চলবে? ওদিকে ঢের কাজ পড়ে আছে, উঠবি না? বুবু, তুমি একটু বসো না। কি এমন কাজ পড়ে আছে বলো? কি কাজ মানে? হেসেলটা তো এখনো পর্যন্ত শুকনোই পড়ে আছে। ওরা না হয় ফেনা ভাত খেয়ে চলে গেছে, বাকিরা খাবে না? উঠছি, মনটা ভালো লাগছে না। এতক্ষণে বোধহয় ওরা নৌকায় উঠে গেছে, তাই না? তা তো গেছি। কটা দিন কিভাবে কেটে গেল, আবার কবে আসবে কে জানে। কবে আসবে কি রে? তোর বাচ্চা হওয়ার সময় জামাই আসবে না? তোদের কথা হয়নি? নতুন চাকরি, ঢাকা শহর, নামি মানুষ, ছুটি দিবে নাকি সেটাও তো কথা। আসবে, দেখিস ঠিক আসবে। সুলেমান ভাই একা কি করে সামলাবে কে জানে। ও মা, ওই তো আমান চলে এসেছে। কি রে, নৌকা ছেড়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিয়েছে। সোয়ারি ঘাটে জানো আপা, একটা লোক কি সুন্দর এক খাঁচা পাখি নিয়ে যাচ্ছিল। এই পাহাড়ি ময়না, একটা বিলেতি কাকাতুয়া, এত বড়। আরে পাগল, তোর দাদা দুলা ভাই এদের কথা বল। ও হ্যাঁ হ্যাঁ, ধলেশ্বরী নদীতে এখন জোয়ার লেগেছে, নৌকা একদম তরতরিয়ে চলছে, খুব তাড়াতাড়ি ওপারে পৌঁছে যাবে। আমিও ওপারে যেতেছিলাম, মোহন চাচাই যেতে দিল না, ভয় পেল আমার জন্য। খুব ভালো করেছে। যাক বাবা, একটা সংবাদ তো পাওয়া গেল। তো মোহন, মোহন কোথায় গেল রে? চাচা তো বাড়ি গেল, মনে হয় না আজ আর আসবে। বাড়িতে কি যেন কাজ আছে, কি যেন হয়েছে চাচা, কেমন ঘুম মেরে আছে। মোহনেরও আসলে এই ফাঁকা বাড়িতে আসতে ইচ্ছে করছে না। এটা কোনো কথা হলো? পুরুষ মানুষ রোজগার করার জন্য বাইরে গেছে, এতে মন খারাপ করলে চলবে? আমারই তো দুই বেটা, মেয়ে, জামাই, তারা গেছে, আমার খারাপ লাগছে না। কিন্তু উপায় কি? পোড়া সংসারটা তো ঠেলতেই হবে। ছোট ভাবি কোথায়? সত্যি তো, ও গেল কোথায়? তাকে তো অনেকক্ষণ ধরে দেখছি না, আর ওরা যাবার সময়ও তো ছিল না। নিশ্চয়ই কোথাও মন খারাপ করে বসে আছে। ছোট ভাবিকে আমার খুব দরকার। তোর আবার কি দরকার? আছে আছে, দরকার আছে, ও তোমাদের বলা যাবে না। আমি যাই খুঁজে দেখি। উরি বাবা, কি এমন দরকার? দেখ খালি, চল চল চল, ওঠ, হেসেলে চল, তাড়াতাড়ি রান্নাগুলো সেরে ফেলতে হবে। হ্যাঁ তাই চলো। চেষ্টা করছো মোহর, আমার এ রোগ ভালো হওয়ার নয়। আমার আমার এ দেহ যারা কি দরকার, সময় হয়েছে এখন এই দরকার ছেড়ে যাবার। আহা, আপনি এত কথা বলবেন না, তাহলে কষ্ট বাড়বে। আমি তো কষ্ট কমাতে চাই, তাতে তোমাদেরও ভালো, আমারও ভালো। কেন তোমরা ব্যস্ত হচ্ছ? আমি যে ব্যস্ত, এই কথা আপনাকে কে বলেছে? যে কোনো দিন না সেরে উঠবে না কাকে। আপনি একটু চুপ করুন, আমি নতুন ওষুধ এনেছি। আমায় বলতে দাও কমরেড। আর হয়তো কোনোদিন বলার সুযোগ হবে না। আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি রাক্ষসী ধলেশ্বরী আমায় ডাকছে, বলতে আছে আমি আসছি, আমি আমার বিবির কাছে যাব, আমি আমার সিরাজের কাছে যাব, আমি আসছি। আমি জানি তুমি কষ্ট পেও না, আমি আমার বেটার কাছে নতুন ওষুধটা ওষুধের কাজ নেই। তুমি বৃথা চেষ্টা করো না,
ওষুধও শরীরে নিচ্ছে না। ওকে শান্তিতে যেতে দাও। কিছু বলা যায় না বলো, এই কর্কট বড় সাংঘাতিক রোগ। কাকে যে কতক্ষণ জিয়ে রাখবে আর কাকে কতক্ষণে নেবে। তোমাদের আয়ুর্বেদে এই রোগের বিধান না থাক, কোনো বিধানে কি লেখা নেই কষ্ট কমাবার? মা হয়ে তাহলে একটু শান্তি পেতাম। বড় মা, প্রাচীন আয়ুর্বেদে এই রোগ নিয়ে কোনো কিছু লেখা নেই। অনেক বই পুস্তক ঘেটে নিজের অভিজ্ঞতা থেকে একটা ওষুধ বানিয়ে এনেছি। এতে যদি কোনো কাজ না হয় হবে না সেটা জানি, কিন্তু আয়ুর্বেদে তো শুনেছি সব রোগের ওষুধ লেখা আছে, কিন্তু কর্কট রোগের বেলায় এর ব্যতিক্রম কেন? পৃথিবী যত গলে পচে যাচ্ছে, নেশা যত বাড়ছে, ততই বাড়ছে রোগ। প্রাচীনকালে মানুষের এত অধগত নয়, তাই তো এই রোগ সেই সময় এত দেখা যেত। মহাবৈদ্য আর আয়ুর্বেদাচার্যরা তাই এই রোগ নিয়ে অতটা মাথা ঘামান। আপনি দেখবেন আম্মা, এই রোগ একদিন মহামারীর আকার নেবে। তা না হয় পারলাম, কিন্তু আমার আক্রান্ত অসৎ ছিল না। তার লোভের কাছে কেউ তো কোনোদিন সর্বশান্ত হয়নি, সে তো ব্যভিচার করেনি। তাহলে তাহলে এই মরণ ব্যাধি কেন ধরলো আমার মেয়েটাকে? না ধরো। এটা তুমি কিনলে? ধুর, আমি কিনবো? আমার কাছে কি পয়সা আছে নাকি? এইটা তোমার বর দিয়েছে। যা, আমি কি মিছি কথা কইছি নাকি? সোয়ারি ঘাটে নৌকায় ওঠার সময় তোমার বর তো ভালোই একটু করলো, ভাবলো আমি বুঝি কিছুই জানি না, আমি বুঝি দুধ খাওয়া ছেলে। তা কি একটা করলো শুনি? ওই যে পাঞ্জাবির পকেটে হাত দিয়ে সে এমন ভান করলো সে জানেই না যে তার পকেটে টিপের পাতাটা আছে। তারপর টিপের পাতাটা আমাকে হাতে দিয়ে বলল, অনেক দিন ধরে টিপের পাতাটা আমার পকেটে পড়ে আছে, তোর মেজো ভাবিজানকে দিয়ে দিস তো। আমিও ব্যাপারটা বুঝতে পেরেছি, আমিও ফস করে বলে উঠলাম, পাঞ্জাবিটা তো নতুন কিনেছো, তাহলে টিপের পাতাটা তোমার পাঞ্জাবির পকেটে অনেক দিন ধরে থাকলো কিভাবে? তারপর তারপর আর কি, উত্তরটা তো আশা করেনি, তাই ভেবলে গেল। আমার কলেজে পড়া ভাইজান তো ব্যাপারটা সামনে নিয়ে আমার মাথায় টাস করে একটা চাটি মারলো, ওর গম্ভীর গলায় বলল, বড় ফাজিল হয়েছি। হায় আল্লাহ, তোমার মারলো? তোমার কোথাও লাগেনি তো? লাগেনি মানে? আমার মাথায় এখনো ঝনঝন করছে। আচ্ছা ঠিক আছে, যখন ফিরবে আচ্ছা করে বকে দাও। আচ্ছা ভাইজান, তোমাকে একখানা কথা বলি, তুমি কসম খাও কাউকে বলবে না? বাবা, এত গোপন কথা? আচ্ছা ঠিক আছে, কসম খেলাম, বলবো না কাউকে। আচ্ছা ভাইজান, তুমি কি চিঠি লিখতে পারো? সব বানান পারো? কেন, তুমি চিঠি লিখবে? লিখবো,
যদি তুমি বানানগুলো একটু ঠিক করে দাও। তোমার চিঠি ভাইজানকে? না না না, সেটা বড় লজ্জার ব্যাপার। ও মা, এতে লজ্জার কি আছে? না, তুমি লিখবে আমার শাহজাদা, আমার ফরিস্তা, আমার পেয়ারা, আমার প্রাণনাথ। তবে আচ্ছা, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে বলো তো? বসে বসে তো আমরা কোমর একদম শেকড় গজিয়ে গেল। বলি তোমার পুষ্প দেবী ফিরবে তো, নাকি আমি স্টেশনে বাইকে একদম করে উড়ে গেছে? শোনো বাবু, তেমনটা যদি হয় না খুব খারাপ হবে বলে দিলাম। আমরা সরকার আদরের পুলিশ, একদম মায়ের পেট থেকে টেনে আসবে। নিশ্চয় বাড়ি ছেড়ে যাবে কোথায়? ওই যে বলছিলাম না, ছাত্রের ভীষণ অসুখ, হয়তো একটু বাড়াবাড়ি হয়ে গেছে, তাই ফিরতে দেরি হচ্ছে। তাই না? আচ্ছা, এ বাড়িতে আর কে আছে বলতো? ওই যে ওর ছাত্ররা আসে মাঝে মধ্যে, তার বাপেরাও আসে। ও বাপের আসে কেন? মানে ওই 2-4 পয়সা দক্ষিণা দিয়ে যায়, আর কলাটা মূলটা না নিলেই বা চলবে কেন? বলুন দারোগা বাবু। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই, সে তো অবশ্যই। আচ্ছা, রাতের বেলায় কেউ আসে না? সেটা ওই সে কি কথা? রাতের বেলা পুরুষ মানুষ এই বাড়িতে? তেমন ঘটনা আমি এখানে থাকতামই না। থাকতেই না একেবারে। আচ্ছা, তুমি যতদিন ধরে এ বাড়িতে আছো, ওনার স্বামী কবার এসছে বলতো? ওর স্বামী? ওর স্বামী তো ওই তো পুষ্পা এসে গেছে। নমস্কার, আমাকে থানার বড়বাবু পাঠিয়েছে। আচ্ছা, তার স্বামী কোথায় বলুন তো? আমার স্বামী? হ্যাঁ, অখিলেশ বাবু। দেখুন, শুধু শুধু লুকোবেন নাকি, ঠিক আছে? লুকোলে আপনার ক্ষতিই হবে। উনি কবে আসবেন বলুন তো? আপনারা জবে ছাড়বেন তবে? আপনারাই তো তাকে আন্দামানে জেলে ভরে রেখেছেন, আবার আপনারাই জানতে চাইছেন কবে আসবে। তার মানে কি সে জেলে নেই? প্রশ্ন করবেন না, পুলিশ প্রশ্ন একদম পছন্দ করে না। প্রশ্নের উত্তর যদি আমাদের মনোনীত না হয় না, আপনার ঘাড় ধরে একদম হাজতে ভরে ফেলবে, অথবা ফাঁসিতে টাঙিয়ে দেবো, বুঝতে পারছেন? চলি। ও, যদি উনি চলে আসেন, ওনাকে একটু জানাবেন যে আমাদের থানায় ওনার নামে কয়েকটা বুলেট তৈরি করা আছে, উনি যেন সারেন্ডার করে দেন। তা নইলে সোজা একদম লাশ হয়ে যাবে। নমস্কার। তুমি এটা পড়ে সারা বাড়ি ঘুরে বেড়াবে। চলো চলো। ভাবি, আই ভাবি, কি হয়েছে তোমার? না, কিছু হয়নি তো, এই তো মাথাটা একটু ব্যথা করছে। দাঁড়া, আমি আব্বাকে দেখছি। না না, তেমন কিছু নয়। আমি তো জানি তোমার ভাতটা তো মাথায় নয়, মনে। তাই তো শুয়ে শুয়ে মেজো ভাইজানের কথা ভাবছিলে, তাই না? তুমি ভাবো না? ভাবি তো, তবে তার চাইতেও বেশি ভাবি আমার গর্ভে যে আছে তার কথা। আচ্ছা ভাবি, তুমি কি চাও বলো দেখি? ছেলে? সবাই তো ছেলে চায়, মেয়ে চায় না কেন বলো দেখি?
যেন মেয়ে হয়ে জন্ম নিতেই পাবো। পাপি তো বিয়ের আগে বাবার গলার কাটা, আর বিয়ের পর যদি কিচ্ছু অপছন্দ হয় তাহলে স্বামী শ্বশুর শাশুড়ির মার খোটা। এ পোড়া বাংলায় মেয়েদের জন্য ভালো কিছু লেখা নেই গো বাবা। যদি মুখ বুঝে সহ্য করতে পারো তাহলেই ভালো, আর যদি না পারো তাহলে আমার যেমন হাত থাকো বাবা। আজকের দিনে ওসব কথা ভাবতেও দেখি। আর তাছাড়া তুমি এত ভালো মানুষ, তোমাকে কত ভালোবাসি। আচ্ছা বাদ দাও, ওনারা এতক্ষণে বোধহয় শহরে পৌঁছে গেছে। কি করছে বলো তো তুমি? কি আবার করবে? খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তুমিও না কিচ্ছু জানো না, শহরে লোকেরা অনেক রাতে শোয়। ওখানে কত গাড়ি, কত আলো, আমাদের পাড়াগার মতো নাকি। এত কিছু দেখে আবার মাথা ঘুরে যাবে না তো? আর আমার বর যে বোকা, ও তো জীবনে শহরের মুখই দেখে। দুটোতে মিলে কি করবে বলো তো? ভাইজান তো তাও মুর্শিদাবাদে কলেজে পড়েছে, আর আমার বর তো জীবনে ঢাকা শহরের মুখই দেখে। উনিই তো বলতেন ঢাকার কাছে নাকি মুর্শিদাবাদ কিছুই না, ঢাকার তুলনায় সেই কলকাতা। আর বড় আপা বলেছেন ওখানে নাকি অনেক বড় বড় দালান, পাকা রাস্তা, অনেক জোরে গাড়ি ছুটে, পিছন থেকে এমন ভেপু বাজায় যে দিলে চমকে যায়। তাহলে একবার ভাবো, ওরা রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় পিছন থেকে জোরে ভেপু করে উঠলো, কি হবে? আর করবে লাফ দিও। তাহলে থাকো, আমি আসি। ও মা, এটার কি দরকার ছিল? আমি আমার সমস্ত সম্বল দিয়ে রেখে গেছি তোমার জন্য। কি করছেন? দরজা সব খোলা, কেউ দেখে ফেললে? তাই বলে চলে যেতে হবে? কতদিন তোমার সাথে দেখা হবে না বলো তো? আমি আপনার দেওয়া মত কিছুতেই পড়বো না, কিছুতেই না। বেটা, তোকে মুক্তি দিলাম, যেখানে গেলে তোর শান্তি সেখানেই চলে যা। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।